এমন একটা গ্রামের কথা ভাবা যাক যেখানে বেঁচে থাকাটাই একটা বিরাট চ্যালেঞ্জ। এখানকার তাপমাত্রা ভাবা যায় -৭১.২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। মানে বাইরে কয়েকটা মিনিট থাকার অর্থই হল ফ্রস্টবাইট, অঙ্গহানি, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। এই জায়গার নিয়মটা খুবই সোজা কিন্তু ভয়ঙ্কর। একটাই নিয়ম, নড়াচড়া না করলেই জমে বরফ। এই যে সংখ্যাটা দেখছেন -71.2 ডিগ্রি সেলসিয়াস, এটাই এখানকার রেকর্ড করার সবচেয়ে কম তাপমাত্রা। বলা যেতে পারে এই সংখ্যাটাই এই গল্পের আসল ভিলেন। এখানকার মানুষের জীবনযাত্রা কেমন হবে তার সবটাই যেন এই ঠান্ডাটাই ঠিক করে দেয়। আর এই অবিশ্বাস্য জায়গাটার নাম হল ওয়ামিয়াকন। পৃথিবীতে মানুষের বসবাসের জন্য এর চেয়ে শীতল জায়গা আর নেই। তো চলুন আমরা একটু গভীরে যাই। প্রথমে জেনে নিই এই চরম ঠান্ডাটা ঠিক কতটা বিপজ্জনক হতে পারে আর এখানকার জীবনটাই বা কতটা কঠিন। আচ্ছা, মনে প্রশ্ন আসতেই পারে, এই ঠান্ডাটা ঠিক কত দ্রুত কাউকে কাবু করে ফেলতে পারে? শুনলে অবাক হতে হয়। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই চোখের পাতা জমে বরফ হয়ে যায়, চামড়ায় মনে হয় যেন কাটা বিঁধছে, আর নিঃশ্বাসের শব্দটা হয় শুকনো পাতার মতো খসখসে। এর কয়েক মিনিটের মধ্যেই শরীরের কোষে বরফের ক্রিস্টাল জমতে শুরু করে, মানে ফ্রস্টবাইট শুরু হয়ে যায়। আর ঘণ্টার পর ঘণ্টা বাইরে থাকলে গাড়ি ঘোড়া পর্যন্ত জমে পাথর হয়ে যায়। সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা কি জানেন? ঘরের ভেতর আর বাইরের তাপমাত্রার পার্থক্যটা ভাবুন তো। ঘরের ভেতরে আরামদায়ক +30 ডিগ্রি, আর যেই না দরজা খুলে বাইরে পা রাখলেন সাথে সাথে -60 ডিগ্রি। মানে এক ধাক্কায় প্রায় 90 ডিগ্রি তাপমাত্রার ফারাক। শরীরকে কি অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়! এই পরিবেশে টিকে থাকার লড়াইটা যে কতটা কঠিন তা একটা ঘটনা শুনলেই বোঝা যাবে। এক শিকারী তার বাবার কথা বলছিলেন। ভদ্রলোক একবার বরফের তলায় পড়ে যান। আশেপাশে কোনো আশ্রয় ছিল না। তিনি বুঝে গিয়েছিলেন যে তাকে ধীরে ধীরে জমে কষ্ট পেয়ে মরতে হবে। আর সেই ভয়ঙ্কর যন্ত্রণা এড়ানোর জন্য তিনি নিজেই নিজেকে গুলি করার মতো চরম সিদ্ধান্তটা নিয়েছিলেন। কিন্তু মানুষ তো হার মানার পাত্র নয়। চলুন এবার দেখি এখানকার বাসিন্দারা এই প্রায় অসম্ভব পরিবেশে টিকে থাকার জন্য কী ধরনের ইঞ্জিনিয়ারিং কৌশল কাজে লাগান। ওয়ামিয়াকে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটা হলো পার্মাফ্রস্ট। পার্মাফ্রস্ট কি? এটা হলো মাটির এমন একটা স্তর যা বছরের পর বছর, মানে সারা বছরই বরফ হয়ে জমে থাকে। আর এটা কয়েকশো মিটার পর্যন্ত গভীর হতে পারে। বুঝতেই পারছেন, এমন বরফের ওপর সরাসরি বাড়িঘর বানানো প্রায় অসম্ভব। তাহলে তারা বাড়ি বানায় কিভাবে? প্রথমে এই পার্মাফ্রস্টের ওপর মোটা মোটা কাঠের বিম পাতা হয়। তারপর যে দেয়ালগুলো বানানো হয় তাতে থাকে ৭-৭টা আলাদা লেয়ার। জানালাগুলোতেও থাকে ৩টে করে কাচের স্তর। এমনকি বাড়ির চিলে কোঠাও কাঠের গুঁড়ো আর মাটি দিয়ে এমনভাবে ইনসুলেট করা হয় যাতে বাড়িটা ঠান্ডার বিরুদ্ধে একটা দুর্গের মতো হয়ে ওঠে। আর পুরো গ্রামকে গরম রাখার দায়িত্বটা কিন্তু মাত্র একটা কয়লাচালিত বয়লারের ওপর। পাইপের নেটওয়ার্ক দিয়ে সেই তাপ প্রত্যেক বাড়িতে পৌঁছে যায়। আর এই সিস্টেমটা ১ সেকেন্ডের জন্য বন্ধ হওয়ার উপায় নেই, কারণ সামান্য কোনো গণ্ডগোল মানেই কিন্তু পুরো গ্রামের জন্য ভয়ঙ্কর বিপদ। গাড়ি চালানোও এখানে আরেকটা বিরাট চ্যালেঞ্জ। যাদের হিটেড গ্যারেজ আছে তাদের তো ভাগ্য ভালো, কিন্তু বেশিরভাগ মানুষের সেই সুবিধা নেই। তাদের গাড়ি জমে পাথর হয়ে যায়। তখন জমে যাওয়া ইঞ্জিন ফুয়েল, এমনকি টায়ার গলাতে জেট হিটার ব্যবহার করতে হয়। আর এই পুরো কাজটা করতে সময় লেগে যায় প্রায় ৩ থেকে ৪ ঘণ্টা। আচ্ছা, বাড়ি আর গাড়ি তো গেল, কিন্তু প্রতিদিনের জীবনযাত্রা, মানে খাওয়া দাওয়া, জল, বাথরুম, এসব কিভাবে চলে পার্মাফ্রস্টের ওপর? চলুন এবার সেই দিকে নজর দেয়া যাক। প্রথমেই আসি খাবারের কথায়। এমন ঠান্ডায় তো কোনো ফসল হয় না, তাহলে তারা খায় কি? তাদের ডায়েটটা আসলে পুরোটাই মাংস নির্ভর। যেমন ইয়াকুতিয়ান ঘোড়ার মাংস আর লিভার, খরগোশের মাংস, হরিণের মাংস, বনো মাছ, রেন্ডিয়ারের মাংস আর দুধ, এমনকি হাই ফ্যাট গরুর দুধও তাদের খাবারের তালিকায় আছে। এখানকার একজন বাসিন্দা খুব সহজ করে বলছিলেন, যেহেতু আমাদের এখানে ফল বা সবজি পাওয়া যায় না, তাই যা কিছু ভিটামিনের দরকার সব আমরা মাংস থেকেই পেয়ে যাই। একটা অদ্ভুত ব্যাপার কি জানেন? এখানকার মানুষজন প্রায় খাবার রান্না করে না, তারা কাঁচা আর বরফ জমা অবস্থাতেই খেয়ে নেয়। হ্যাঁ, ঠিকই শুনছেন, ঘোড়ার মাংস হোক বা মাছ, সব কিছুই একদম বরফের মতো ঠান্ডা অবস্থায় খাওয়া হয়। এবার আসা যাক জলের কথায়। এখানে তো জলের পাইপলাইন থাকা সম্ভবই না, কারণ জল সঙ্গে সঙ্গে জমে যাবে। তাহলে উপায়? বাসিন্দারা নদীর যে অংশে জল জমে না সেখান থেকে বরফের বড় বড় চাই কেটে গ্রামে নিয়ে আসেন। তারপর সেই বরফ গলিয়েই চলে পান করা, রান্না আর স্নানের কাজ। আর স্নানটাও প্রতিদিনের ব্যাপার নয়, সপ্তাহে একবারের এই পুরো প্রক্রিয়াটা শেষ করতে লেগে যায় প্রায় ৪-৫ ঘণ্টা।
আর পয়ঃনিষ্কাশন ব্যবস্থা সেটা আরও কঠিন। টয়লেটগুলো সব ঘরের বাইরে, আর সেগুলোয় কোনো হিটিং সিস্টেম নেই। ভাবুন তো সেই অবস্থাটা। কোনো সুয়ারেজ সিস্টেম না থাকায় বর্জ্য বাইরে আসার সঙ্গে সঙ্গেই জমে শক্ত হয়ে যায় আর ধীরে ধীরে বরফের স্তম্ভের মতো উঁচু হতে থাকে। এত সব কষ্টের কথা শুনে মনে হতে পারে যে ওয়ামিয়াকনের জীবনটা শুধুই টিকে থাকার একটা লড়াই, কিন্তু ব্যাপারটা ঠিক তা নয়। এখানকার মানুষ বরফের সঙ্গে লড়াই করে না, বরং এর সাথে মিলেমিশে থাকার একটা উপায় বের করে নিয়েছে। যেমন ধরুন শিকারের ব্যাপারটা। এখানকার শিকারীরা বরফকে একটা বইয়ের মতো পড়তে পারেন। মানে বরফের ওপর জানোয়ারের পায়ের ছাপ দেখেই তারা বলে দিতে পারেন তাদের গতিবিধি। তাদের একটা বিশ্বাস আছে যে প্রকৃতির প্রতি কৃতজ্ঞ থাকতে হবে, তাই প্রত্যেকবার শিকার সফল হলে তারা প্রকৃতির আত্মাকে ধন্যবাদ জানাতে মাছ উৎসর্গ করে। শুধু মানুষই নয়, এখানকার পশুরাও প্রকৃতির সাথে নিজেদের মানিয়ে নিয়েছে। যেমন ইয়াকুতিয়ান ঘোড়াগুলো। এদের শরীরটা বেশ ছোট, কিন্তু গায়ে ঘন পশম আর চর্বির এমন একটা মোটা আস্তরণ থাকে যে -70 ডিগ্রি ঠান্ডাতেও এরা দিব্যি বাইরে টিকে থাকতে পারে। আর এই ঘোড়াগুলোই কিন্তু এখানকার মানুষের টিকে থাকার অন্যতম ভরসা। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? এখানকার ইয়াকুত মানুষজন ঠান্ডাকে জয় করার চেষ্টা করে না, বরং তারা একে সম্মান করে, এর নিয়মকানুন মেনেই জীবন চলায়। তাই এটা শুধু টিকে থাকা নয়, এটা হলো প্রকৃতির সঙ্গে সহ অবস্থান। এই পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরপাক খায়। আমরা যারা এত আরামের জীবন কাটাই, তারা প্রকৃতির কঠিন নিয়মের মধ্যে বেঁচে থাকা এই জীবনটা থেকে সহনশীলতা আর মানিয়ে নেওয়া সম্পর্কে কি শিখতে পারি?